আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এনএল 24 টিভির জনপ্রত্যাশা অনুষ্ঠানে আমি নাজমুল ইসলাম ইমন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, ব্যাখ্যা বা বিবরণ যাই হোক না কেন, জনগণের চাওয়া পাওয়া কি, যাদের দায়িত্ব তারা কি জনপ্রত্যাশা পূরণ করতে পারছেন, সেই সকল মানুষদের কথা শুনতে এবং শোনাতে আমাদের এই আয়োজন প্রতি মানবে জনপ্রত্যাশা অনুষ্ঠান। এই জনপ্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সকলকে এখন যারা দেখছেন এবং যারা দেখছেন সকলকে জনপ্রত্যাশা অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি প্রথমেই আমাদের আজকের সম্মানিত অতিথিদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের কাছে আজকে লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা জনাব সুলতান মাহমুদ শরীফ। জনাব সুলতান মাহমুদ শরীফ, আপনাকে জনপ্রত্যাশা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং যারা দেখতে আছেন সবাইকে সালাম, আদাব এবং এই অপরাহ্নের শুভেচ্ছা। ধন্যবাদ সুলতান ভাই, আপনার কাছে আসবো আমি এ পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী। জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনাকে জনপ্রত্যাশা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ইমন। আপনার মাধ্যমে, আপনার অনলাইন টেলিভিশনের মাধ্যমে আমাদেরকে দুই চারটে কথা বলার যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আপনার অনলাইন টেলিভিশনের সকল কর্মকর্তা, কৌশলী এবং যত ভিউয়ার আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মুজিবের শুভেচ্ছা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন। আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের অতিথির সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের স্ক্রিনে যে দেওয়ার নাম্বার আছে সেই নাম্বারে যদি আপনারা কল করেন, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠানের আপনাদেরকে আমাদের অতিথির সাথে কানেকশন করে দেওয়ার। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে সবসময় চেষ্টা করি আমাদের সম্মানিত বাংলাদেশ এবং বাংলাদেশ সহ আমাদের যারা অতিথিবৃন্দ আসেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দের নিজ নির্বাচনী আসন এবং নিজ সিটি বিভাগ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আমরা আজকে আমাদের সম্মানিত 2 জন অতিথি পেয়েছি এবং আমাদের অতিথিবৃন্দ প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে অনেক ব্যস্ততার মাধ্যমে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আপনাদের সাথে আজকে কথা বলবো বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে এবং জানার চেষ্টা করব অনেক কিছু, এবং জনগণের কিছু প্রশ্ন আপনাদের কাছে আমরা জিজ্ঞাসা করব। জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বর্তমান লকডাউন অবস্থায় দিয়ে শুরু করব। হ্যাঁ, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে সুলতান ভাই, আপনাকে দিয়ে শুরু করি। বর্তমান এই করোনাকালীন অবস্থায় বাংলাদেশ সহ বিশ্ব যখন একটি অবস্থায় আছে, যখন এই মহামারীতে সবাই যখন বিড়ম্বনার মধ্যে ব্যস্ত, সেক্ষেত্রে আপনারা যুক্তরাজ্য আওয়ামী লীগ দল হিসাবে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি হিসাবে এই করোনাকালীন সময়ে আপনারা কিভাবে পার করতেছেন এবং এই লন্ডনের থেকে কিভাবে বাংলাদেশে আপনাদের সংগঠন কাজ করতেছে, এ বিষয়ে যদি আপনার মতামত আমাদেরকে একটু জানাতেন সুলতান ভাই। আমাদের মূল সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা এই দেশেও করোনার ক্ষতি সাধন হচ্ছে, বাংলাদেশ সহ সারা বিশ্বেই এটা হচ্ছে। সুতরাং এই আলোচনা কোনো শুধুমাত্র বাংলাদেশকে নিয়েই নয়, সমস্ত মানব জাতিকে নিয়ে। আলোচনার আরম্ভে বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, যে মা বোনরা ইজ্জত দিয়েছেন, যে কোটি উপরে মানুষ দেশান্তরিত হয়ে অমানসিক নির্যাতন এবং দুঃখের মধ্যে নিপতিত হয়েছিলেন, এবং দেশের মধ্যে এসে যে 6.5 কোটি মানুষ প্রতিনিয়ত
পাকিস্তানি হায়নাদের আক্রমণে পর্যুদস্ত হচ্ছিল এবং জীবন বাঁচানোর জন্য দেশ দেশ গ্রাম থেকে গ্রামে, শহর থেকে গ্রামে ঘুরে বেরিয়েছেন, তাদেরকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করে এই করোনাকালীন সময় বিশ্বে যে দুরবস্থার সৃষ্টি হয়েছে তার ভাগী হিসাবে আমাদের যা কর্তব্য সেটা প্রধানত হচ্ছে এই করোনা হাত থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য যে যেখানে আসি সেইখানে থেকে প্রথম নিজে সংক্রামিত না হওয়া এবং তারপরে এই সংক্রমণ অন্যের মধ্যে যাতে না যায় তার জন্য সমস্ত ব্যবস্থা করা। এই দীর্ঘ সময়ের যদি চীনের কথা দিয়ে ধরা হয় তাহলে ডিসেম্বর জানুয়ারি মাস থেকে প্রবলভাবে এটা দেখা দিয়েছে এবং আজকে পর্যন্ত সারা পৃথিবীতে এই ভাইরাসটি প্রবল পরাক্রমে মানব জাতির উপর একটা হিংস্র ছোবল দিয়ে যাচ্ছে। এর মধ্যে যে যেখানেই থাকি, যে সীমিত অবস্থার মধ্যেই থাকি না কেন, সেই অবস্থার মধ্য থেকে যে গাইডলাইনগুলো আছে এই করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই গাইডলাইনগুলোকে ফলো করার জন্য সকলকে উৎসাহিত, অনুপ্রাণিত এবং ঐক্যবদ্ধ থাকার যে আবেদন এবং নিবেদন রাজনৈতিক কর্মী হিসাবে, এটা আমাদের প্রথম এবং প্রধান কাজ। অর্থাৎ এই করোনা ভাইরাসের প্রসার যাতে না হয় তার জন্য সকলকে সজাগ করা এবং সকলকে অনুরোধ করা এবং সকলকে এর দিক নির্দেশনা দেওয়া। এরপরে আসে এই সময় সারা বিশ্বে যে আর্থিক কাজকর্ম বন্ধ হওয়ার জন্য সারা বিশ্বে যে মন্দা অবস্থা এসেছে, এর কারণ হচ্ছে কর্মজীবী মানুষকে বাঁচানোর জন্য যে কাজগুলো করা দরকার সেটা হচ্ছে প্রথম তাদের যে অভাবগুলো আছে, আর্থিক, সামাজিক এবং অন্যান্য প্রয়োজন যেগুলো আছে, সেই প্রয়োজনগুলো একইভাবে মেটানোর চেষ্টা করা। এ কাজে সারা বিশ্বে রাজা হতে আরম্ভ করে একেবারে সবচেয়ে গরিব মানুষটি পর্যন্ত কে সম্পৃক্ত করা এবং তা প্রত্যেককে একজন ব্যক্তি হিসাবে এর যত কিছু পথ পদ্ধতি অনুকরণ করা প্রয়োজন সেইগুলোকে অত্যন্ত নিষ্ঠার সাথে ফলো করা। আমি ব্যক্তিগতভাবে একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে এটাকে এইভাবে দেখি যে পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে সেটা আমার ধর্মে এই 5 ওয়াক্ত নামাজ এবং সবসময়ই বাইরে গেলে আসিয়া, আমার ছোটবেলা থেকে আমি দেখেছি আমরা হাত, পা, মুখ, মাথা, চুল ধোয়া এ সমস্ত করে তারপর আমরা ঘরে ঢুকতাম। এখন এর সাথে অন্যান্য যে কাজগুলো দায়িত্ব এসেছে সেগুলো নিষ্ঠার সাথে করা। এই কাজে সারা দিন রাত্র আমরা প্রত্যেককে নিজেকে, নিজেদের সন্তান সন্ততিকে, নিজেদের পরিবার পরিজনকে এবং আশেপাশের লোককে, এটা প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং এটা আমরা পালন করছি। এর সাথে সাথে আমরা যারা রাজনৈতিক কর্মী তাদের দায়িত্ব কিন্তু নানাবিধ। সামাজিক সহায়তা, রাজনৈতিকভাবে লোককে সজাগ করা এবং জীবন জীবিকার ব্যবস্থায় অংশগ্রহণ করা এবং এই জীবন জীবিকার ব্যবস্থাকে তাদের কাছে সহজলভ্য করা। বাংলাদেশের ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এর প্রথম দিন থেকে এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে যারা গরিব লোক, যারা অভাবী, যারা কাজ করে খায় তাদের প্রত্যেকের জন্য আর্থিক সুব্যবস্থা করা হয়েছে এবং তাদের জীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কাজে যেখানে আছি সেইখানে বসেই অংশগ্রহণ করছি এবং এর সাথে কিছু আর্থিক ব্যাপারও আছে। সেখানে প্রত্যেকে
দলীয়ভাবে, সামগ্রিকভাবে এবং স্থানীয়ভাবে যার যা সামর্থ্য আছে বা যার যা প্রভাব আছে তা ব্যবহার করে সমস্ত মানুষকে এই দুর্ভিক্ষজনিত অবস্থার মধ্যে, এই অভাবের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় বাংলাদেশ আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ অবশ্যই প্রত্যেকটি কর্মী, নেতা এবং সমস্ত সমর্থকরা একত্রিত হয়ে কাজ করছে। হ্যাঁ, ধন্যবাদ সুলতান ভাই। আপনার কাছে আমরা আবার আসবো। জনাব শফিকুর রহমান চৌধুরী, এই বর্তমান করোনাকালীন সময়ে এই বছর আপনি লন্ডনে অবস্থান করতেছেন। এই লন্ডনে থেকে করোনাকালীন সময় আপনার কিভাবে পার হচ্ছে, এবং এই দেশে থেকেও আপনি বাংলাদেশের আপনার নির্বাচনী এলাকা সহ করোনাকালীন কিভাবে যোগাযোগ হচ্ছে আপনার নেতা কর্মীর সাথে? জনাব শফিকুর রহমান চৌধুরী। ধন্যবাদ নজমুল। সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই করোনা ভাইরাস থেকে এখনো বাঁচিয়ে রেখেছেন, এবং আমরা যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হওয়ার যে সুযোগ পেয়েছি, যার কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতেছি। জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী সহ সবার বিদেয়ী ৩৮ লক্ষ শহীদান, ২ লক্ষ মা বোনের প্রতি গভীর শ্রদ্ধা। এই করোনা ভাইরাসে আমাদের শেখ আব্দুল্লাহ, আমাদের সাহারা খাতুন, বদরুদ্দিন কামরান সহ অনেকেই আজকে আমাদের মধ্যে নেই। এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। দেশে বিদেশে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা। যারা এই মহামারীতে আক্রান্ত হয়েছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি। আজকে সবচেয়ে সুলতান ভাই বলেছেন, সারা বিশ্বে এই করোনা মহামারীটা কিন্তু এক দেশে নয়, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে গেছে। চায়না থেকে শুরু হয়েছে, এটা ধীরে ধীরে সারা বিশ্বে আক্রান্ত হয়, বিশ্ববাসী আজকে আক্রান্ত। যে দেশে আমি এখন বর্তমানে বসবাস করতেছি যুক্তরাজ্যে, এই যুক্তরাজ্য তো হলো প্রথম ওয়ার্ল্ড, উন্নত বিশ্ব, আমেরিকা উন্নত বিশ্ব। এই দুই দেশে সরকারি হিমশিম খেয়েছে, এখনো খাচ্ছে। তাদের প্রথমে কোনো কিছু বুঝতে পারে নাই। আর বাংলাদেশ তো সদ্য আমরা মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই যে আমাদের বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন খাঁটি মুসলমান এবং খাঁটি দেশপ্রেমিক এবং খাঁটি রাষ্ট্রনায়ক, যে কারণে সততা নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করতেছেন বলেই আজকে উনি, ওনার মাধ্যমে আজকে বাংলাদেশ কিন্তু এই পর্যায়ে আছে। বাংলাদেশের যে করোনা ভাইরাসের দিকে যদি আমরা চিন্তা করি, এখনো মৃত্যুর সংখ্যা, আক্রান্তের সংখ্যা অনেক অন্যান্য দেশের চেয়ে অনেক কম। সেই হিসাবে আমরা মনে করি যে উনি যেভাবে করোনা ভাইরাসের শুরু হওয়ার পর থেকে যেভাবে উনি পদক্ষেপ নিয়েছেন, লকডাউন বলেন, মানুষকে সোশিয়াল ডিস্টেন্স মেনটেন করে চলার জন্য বলতেছেন। সুলতান ভাই যেটা বলছেন যে হাত ধোয়া, মুখ ধোয়া, স্যানিটাইজেশন ব্যবহার করা, মাস্ক ব্যবহার করা, এইগুলা করতেছেন। ২ নম্বরে হলো যেটা হলো যেভাবে খাদ্যদ্রব্য যে উনি সরবরাহ করেছেন, এটা কল্পনার বাইরে। এই দেশে লন্ডন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ এই দেশগুলো করতে পারে নাই। উনি আমাদের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী এই কাজগুলো করতেছেন। আমি এই দেশে আসার মূল কারণ ছিল, আমাদের পারিবারিক একটা প্রোগ্রাম ছিল। আমার বড় ভাই নাই,
উনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মতিউর রহমান চৌধুরী সুলতান ভাই সমসাময়িক ছিলেন। ওনার ছোট মেয়েটার একটা অনুষ্ঠান ছিল এপ্রিলের 4 তারিখ, যে কারণে আমি মার্চের 25 তারিখে দেশে আসি। আসার পরেই তো লকডাউনে পড়ে গেলাম, একটার পরে আটটা পড়ছি। এখানে আসার পরে যে মৃত্যুর হার এবং আক্রান্তের হার যেটা দেখলাম, এই দেশে ব্রিটেনের মতো জায়গাতে প্রথম বিশ্বে 1000-এর মতো লোক ডেইলি মৃত্যুবরণ করেছে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছে। এখনো যেটা আছে, আমি মনে করি এখনো যেটা আছে, কোনোদিন 100-র উপরে ওঠে, 200-র নিচে থাকে, কোনোদিন 100-র নিচে থাকে, কিন্তু বাংলাদেশে এখনো 50-55-র উপরে উঠে নাই। সেটা হইতেছে একমাত্র কারণ হলো কি, আমাদের প্রধানমন্ত্রী মানুষকে সচেতনতা বোধ বৃদ্ধি করতেছেন এবং ওনাকে মানুষ বিশ্বাস করে। আমি এই দেশে আসার পরে বাংলাদেশের সাথে যোগাযোগ প্লাস হলো কি, এই দেশে আসার পরে একটা চক্র, যারা 1971 সনে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই চক্রটি বাংলাদেশের গরিব দুঃখী মানুষের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছিল। বলেছে যে এই চক্র বলেছিল যে বাংলাদেশের মানুষ, সরকার এই প্রবাসীদেরকে দেখতে পারে না, মানুষ দেখতে পারে না, এই ধরনের অপপ্রচার শুরু করেছিল। সেই অপপ্রচারের আমরা মোকাবিলা করতে সক্ষম হয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে দীর্ঘ 24 বছর এই দেশে ছিলাম, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম, মানুষের সাথে সম্পৃক্ততা আছে, যে কারণে আমি প্রত্যেকটি মানুষের সাথে যোগাযোগ করেছি, সংগঠনের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছি, এলাকার সাথে যোগাযোগ করেছি। এই যে গ্রাম ভিত্তিক সংগঠন, উপজেলা ভিত্তিক সংগঠন, ইউনিয়ন ভিত্তিক সংগঠন, এই সমস্ত সংগঠনের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলাম। হওয়ার পর এই দেশের মানুষ যেটা, এই যে জামাত বিএনপির অপপ্রচার যেটা শুরু করেছিল, সেটাকে আমরা মোকাবিলা করে অতিক্রম করতে পেরেছি এবং মানুষ কিন্তু, আপনারা দেখেছেন, মানুষে কিন্তু এইবার এই যুক্তরাজ্যে মানুষের যে দুরবস্থা, নিজের ব্যবসা বাণিজ্য বন্ধ, রেন্টেল যে একটা ইনকাম ছিল সেটাও বন্ধ, নিজের চাকরি নাই, এর পরেও মানুষ কিন্তু বাংলাদেশের মানুষের কাছে দিয়ে টাকা দিয়েছে, অনেক সাহায্য পাঠিয়েছে, যে কারণে আমার প্রত্যেকটি উপজেলার সাথে 13টি উপজেলার সাথে আমার সম্পৃক্ততার আছে, টেলিফোনে যোগাযোগ হয়েছে। আর বিশেষ করে আমার নির্বাচনী এলাকা বিশ্বনাথ উসমানীনগরের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমি নেতা কর্মীদের সাথে যোগাযোগ করেছি, ইউএনএর সাহেবের সাথে, ডিসি সাহেবের সাথে, ওসির সাথে, প্রত্যেকের সাথে যোগাযোগ রক্ষা করেছি। অনুদান নিজেও দিয়েছি, মানুষকে দিয়ে দেওয়াইছি, যে কারণে আপনারা দেখেছেন টিভি চ্যানেল আজকেও করলে দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠান আজকে অনুদান দিচ্ছে, বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করতেছে, যে কারণে এই বাংলাদেশের মানুষ, গরিব দুঃখী মানুষ কিন্তু বুঝতে পারতেছে না যে কিভাবে সারা বিশ্বের মানুষ কিভাবে ভয়ে কম্পমান বিতস্ত্রস্ত হয়েছিল, কিন্তু বাংলাদেশের গরিব দুঃখী মানুষ বুঝতে পারে নাই যে করোনা ভাইরাসে, যে মহামারীতে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্ত ব্যাপারে আমি মনে করি, যেটা সুলতান ভাই যেটা বলেছেন, যেটা হলো কি সততা নিষ্ঠার সাথে চলা উচিত। এখানে কিছু সংখ্যক লোক আছে গরিবের মুখের আহা কেড়ে নিয়ে কে বড় লোক হতে চায়, কিছু স্বার্থান্বেষী মহল আছে এই দুঃসময়েও মানুষের পাশে থাকার চেয়ে মানুষকে কিভাবে নির্যাতন করা যায়, কিভাবে প্রতারণা করা যায়, এই যে প্রতারকের দল, এই যে জঙ্গি গোষ্ঠী,
এই যে স্বার্থান্বেষী মহল, দুর্নীতিবাদ, ওদের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন সততা নিষ্ঠার সাথে, আমরা ওনার সাথী হিসাবে, সুলতান ভাই এখানে আছেন, আমরা তো চাওয়া পাওয়ার কোনো কিছু নেই, অনেক কিছু পেয়েছি, পাওয়ার কোনো শেষ নেই, কিন্তু এই যে প্রত্যাশা যেটা বলা হয়েছে, জনপ্রত্যাশা, জনগণের প্রত্যাশা অনেক ছিল। যেমন আমার নির্বাচনী এলাকাতে 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনে যে ইস্তেহার ছিল, নির্বাচনী ইস্তেহার ছিল আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এটা দলীয় নির্বাচনী ইস্তেহার দিয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমরা বিদ্যুতের উন্নয়ন করব, শিক্ষার উন্নয়ন করব, স্বাস্থ্য সেবার উন্নয়ন করব, রাস্তাঘাটের উন্নয়ন করব, অবকাঠামোগত উন্নয়ন করব, আমরা জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের রায় কার্যকরী করব, ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার করব। এই সমস্ত জিনিস ছিল জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করা, সেটাই ছিল আমাদের প্রাণপ্রিয় নেত্রী নির্বাচনী ইস্তেহার। সেই নির্বাচনী ইস্তেহার বাস্তবায়িত করার লক্ষ্যে নেত্রী যখন কাজ শুরু করছেন, অনেক প্রতিকূলতা, ঝড় ঝাপটা উপেক্ষা করে উনি এগিয়ে যাচ্ছেন বাংলাদেশকে নিয়ে, বাংলার মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে। তখন গিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়েছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেছে। আমরা যদি একটু পিছনে যাই, এই ষড়যন্ত্রকারীরা ব্রিটিশকে তারা ষড়যন্ত্র করে নিয়ে আসলো বাংলার মাটিতে। 200 বছর আমরা গোলামি করলাম ভারতবর্ষ। এরপরে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর ত্যাগ তিতিক্ষা, জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হলেন এই বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো। জাতির জনক বঙ্গবন্ধু যখন বাঙালি জাতির প্রত্যাশা শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যখন কাজ করতেছেন, শোষণ, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে যখন তিনি ছিলেন, একটি কথা বলতে হয়, যেটা হলো কি জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘে বলেছিলেন যে বিশ্ব আজ দুভাগে বিভক্ত, একদিকে শোষক এবং আরেকদিকে শোষিত। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন শোষিত বঞ্চিত মানুষের পক্ষে। সেই বঙ্গবন্ধুকে ৭১-এর যুদ্ধাপরাধী, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যারা দীর্ঘ 21 বছর ক্ষমতায় ছিল, খন্দকার, মোস্তাক, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, ওরা কিন্তু বাংলাদেশের সপক্ষের লোক ছিল না, মুক্তিযুদ্ধের সপক্ষের ছিল না, ওরা বাংলাদেশের উন্নয়ন চায় নাই। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা যখন 2081 সালে বাংলাদেশের সভাপতি হয়ে যখন বাংলাদেশে পদার্পণ করলেন, তারপরেই ওনার উপর নির্যাতন শুরু হয়েছে। 21 বার ওনাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের হামলা করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে রক্ষা করেছিলেন। 21শে আগস্ট ওনাকে তো একবারে শেষ করার কথা, জন্য প্ল্যান করে তারা বঙ্গবন্ধু বিনিতে তারা গ্রেনেড হামলা করেছিল। সেই গ্রেনেড হামলার আগে তারা আসানুল্লাহ মাস্টারকে হত্যা করেছে, শাহ আসিম কিবরিয়াকে হত্যা করেছে, সিলেটের আনোয়ার চৌধুরী যে হাইকমিশনার, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী গিয়েছিল, সেখানে তার উপরে হামলা হয়েছে। আমাদের জেবুন্নেসার বাসায় হামলা হয়েছে। মহানগর আওয়ামী লীগের উপর মিটিং এ সেখানে মিসবাউদ্দিন সিরাজ সহ অনেক নেতৃবৃন্দকে আহত করা হয়েছে, ইব্রাহিমকে হত্যা করা হয়েছে। এই যে 2001 সাল থেকে 2006 সালে সারা বাংলাদেশ ছিল একটি জঙ্গি রাষ্ট্র, একটা দুর্নীতিবাদের রাষ্ট্র। এইগুলার থেকে উত্তীর্ণ হয়ে বাংলাদেশকে যখন বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ আজকে মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছে। এখন আমরা উন্নত বিশ্বের সাথে আমরা প্রতিযোগিতা করব। সেই মুহূর্তে বিশ্বব্যাপী আজকে মহামারী শুরু হয়েছে। সেই মহামারীতেও নেত্রী আজকে কাজ করে যাচ্ছেন।
কিন্তু কিছু সংখ্যক স্বার্থান্বেষী, দুর্নীতিবাজ, ছাদাবাজ, দান্দাবাজ, টেন্ডারবাজ, ওদের কারণে আজকে বাংলাদেশ আজকে কিছু সংখ্যক প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই আমি মনে করি হ্যাঁ, যে আমরা শফিক ভাই, জি জি বলেন। আমরা যে দেশেই থাকি না কেন, আমরা বাঙালি, বাংলাদেশের মানুষ, এবং জননেত্রী শেখ হাসিনার পাশে আমরা থাকতে হবে। এই সমস্ত দুর্নীতিবাজদের কারণে, ষড়যন্ত্রকারীদের কারণে আজকে এই যে আপনি বললেন যে আমার এলাকাতে আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যে পরিমাণ রেকর্ড পরিমাণ বঙ্গ হয়েছে উন্নয়নের, কিন্তু এর পরেও 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে মনোনয়ন পেয়েছিলাম, নেত্রী মনোনয়ন দিয়েছেন, কিন্তু এখানেও ষড়যন্ত্র করা হয়েছে, ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে নিয়ে আসা হয়েছে। জি, আপনার আসন নিয়ে অনেক প্রশ্ন আছে জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনার আসন নিয়ে অনেক কিছু প্রশ্ন আমাদের কাছে আছে, আমরা করবো। না, সেটাই আপনার আসন নিয়ে আমাদের কাছে অনেকটাই প্রশ্ন আছে, আমরা আপনার কাছে আবার আসবো। আপনার নির্বাচনী এলাকা নিয়ে অনেকটা প্রশ্ন আছে, আমরা সেটা নিয়ে আপনার কাছ থেকে আপনার আসন সম্বন্ধে আমি যে কথাটি বলতে চাই, ষড়যন্ত্রকারীরা আমাদের কে ষড়যন্ত্র করে বারবার আমরা ষড়যন্ত্রকারীর কাছে আমরা হুচট খাচ্ছি, এবং ষড়যন্ত্রকারীদের কারণে আজকে বাংলাদেশ পিছনে যাচ্ছে। জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনাকে শুনতে পাচ্ছি আমি? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। আপনার নির্বাচনী এলাকা নিয়ে অনেকটা প্রশ্ন আছে, এবং আমরা চেষ্টা করবো আপনার কাছ থেকে জিনিসগুলো জানার। জনাব সুলতান মোহাম্মদ শরীফ, সুলতান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, সুলতান ভাই, আমরা শফিক ভাইয়ের সাথে কথা বলছিলাম, এবং সেই কথা শফিক ভাই কথার ফাঁকে বলছিলেন যে ওনার ভাইয়ের কথা, যিনি মারা গেছেন, এবং সে কারণে উনি এসেছেন, এবং ওনার ভাই কিন্তু আপনি খুব ভালো হয়েছেন, এবং দিলশাদ রেস্টুরেন্ট এদেশে একটি ঐতিহাসিক রেস্টুরেন্ট। আমি আপনার কাছ থেকে জানতে চাইতেছি যে এখানে আমরা শুনেছিলাম বঙ্গবন্ধু এসেছিলেন, এই গল্পটা শর্ট করে যে আমাদের বলতেন। আমাদের অনেক ভিউয়ার্স ইয়াং আছে যারা অনেকেই জানে না যে বঙ্গবন্ধু এখানে আসা বা মুক্তিযুদ্ধের সময় আপনাদের এইগুলো আপনি শর্ট করে যদি আমাদের একটু বলতেন, পরবর্তীতে আপনার কাছে আমরা যাব। আরেকটা প্রশ্ন আছে যে যুদ্ধাপরাধী বিষয় নিয়ে, আপনি এটা শেষ করলে আমি আপনার কাছে সেম টাইমে জিনিসটা নিয়ে আসবো। সুলতান ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 63 সালে একবার লন্ডনে এসেছিলেন, তার আগেও এসেছেন। 63 সালে এসেছিলেন, যেহেতু সরওয়ার্দী সাহেব তখন লন্ডনে ছিলেন স্বল্পকালের সময়ের জন্য, ওনার সাথে রাজনৈতিক আলোচনার জন্য এবং পার্টিকে পুনর্জীবিত করার জন্য 63 সালে এসেছেন। তখন উনি অল্প কয়েকদিনের জন্য ছিলেন, এবং সরওয়ার্দী সাহেবের সাথে আলোচনা করে চলে গেছিলেন। সরওয়ার্দী সাহেব পরে এখান থেকে পাকিস্তানে ফেরত যাওয়ার পথে বেইরুতে ইন্তেকাল করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপরে আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে জড়ানো হয় সে সময়, এবং তার আগে উনি যখন 6 দফা দিয়েছিলেন, তখন আমরা এখানে বসে মতিউর রহমান চৌধুরীর নাম আপনি বলেছেন, কারণ তখন দিলশাদ রেস্টুরেন্টে আমাদের রাজনৈতিক কর্মীদের মূলত একটা প্রধান আড্ডা ছিল, এবং লেট নাইট গুলো ওখানেই আমরা একত্র হতাম, যাতে পরের দিনের প্ল্যান প্রোগ্রাম করা বা পলিটিক্যাল নেক্সট উইকের নেক্সট মান্থের প্ল্যান করা। এটা আমি বলছি 63, 64, 65, 66 সালের কথা। সো শফিকদের বড় ভাই মতিউর রহমান চৌধুরী আমাদের সাথে আমরা একত্রে, আমরা সমবয়সী, আমরা একত্রে
থাকতাম একত্রেই সারাদিন এই সারা সন্ধ্যা কাজ করতাম, তারপর যে যার বাড়িতে যারা আসতে চাইতো আসতো, যারা ওখানে থাকতে চাইতো তারা থাকতো। মানে এটা মোরাললেস আমাদের নিজেদের বাড়ির মতো ছিল। বঙ্গবন্ধু এরপরে এসেছিলেন 1969 সালের অক্টোবর মাসের শেষ সপ্তাহে। এটা হচ্ছে আগরতলা মামলার থেকে, যেহেতু আগরতলা মামলার সময় আমরা এখান থেকে, এটা মতিউর রহমান এখানে খুব ইনভলভ ছিলেন, এখানে যে উকিল এখান থেকে পাঠানো হয়েছিল স্যার থমাস উইলিয়ামস বঙ্গবন্ধুকে ডিফেন্ড করার জন্য আগরতলা মামলায়, তার জন্য তার সাথে যোগাযোগ করা, তাকে নিয়ে তাকে দেশে পাঠানো, তার ব্যবস্থা, এবং এর সাথে প্রবাসী বাঙালিরা সবাই জড়িত ছিলেন। আমরা এখানে আমাদের এককালের এমপি সানু মিয়া সাহেব, ওনার রেস্টুরেন্টে প্রথমে একটু বড় আকারে মিটিং করি এবং ডিসাইড করি যে আগরতলা মামলায় যে পরিমাণ সহযোগিতা করা দরকার, সেটা যা দরকার হয় আর্থিক, আন্দোলনগত এবং অন্যান্য সমস্তটা প্রবাসী বাঙালি, ছাত্র, যুবক, সোশ্যাল ওয়ার্কার, পলিটিক্যাল ওয়ার্কার, সামাজিক ব্যক্তিত্ব, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং কর্মজীবী মানুষ সবাই মিলে আমরা একটা আন্দোলন গড়ে তুলব। সেই আন্দোলনে যারা প্রচুর বাঙালিরা, যুবকরা অংশগ্রহণ করেছেন। পাকিস্তান ছাত্র ফেডারেশন তখন আমাদের কর্তৃত্বে ছিল, সুতরাং আমরা সেই ছাত্র ফেডারেশনের মাধ্যমে, সুবেদ আলী টিপু তখন পাকিস্তান ছাত্র ফেডারেশনের এদেশের প্রেসিডেন্ট ছিলেন, তার পুরো সংগঠনটা আমরা ব্যবহার করেছি। আমাদের একটি যুব সংগঠন ছিল, যেটার আমিও প্রেসিডেন্ট ছিলাম, আরো অন্যান্য লোক প্রেসিডেন্ট ছিল। পাকিস্তানের স্টাডি সার্কেল বলে একটা রিসার্চ সেন্টার ছিল, সেটা আমরা যারা ছিলাম তারাও এটার সাথে জড়িত ছিলাম। তার মানে সবাই মিলে আমরা এই কাজগুলো করতেছিলাম, যার ফলে উকিল পাঠানো সম্ভব হয়েছিল, যার ফলে এবং যে আন্দোলনের ফলে দুয়েক আমরা পাকিস্তান হাই কমিশনও দখল করেছি। তাতে হেডলাইন হওয়ার ফলে এদেশের মেইন মিডিয়ায়, দ্যাট মিনস টাইমস পত্রিকার মতো পত্রিকায় হেডলাইন নিউজ হওয়ার ফলে দেশের সরকার আমাদের আন্দোলনের প্রতি নজর দেয় এবং বঙ্গবন্ধুকে যে অ্যারেস্ট করিয়ে অন্যায়ভাবে জেলখানায় রাখা হচ্ছে এবং বিচার করার চেষ্টা করা হচ্ছে, সেটা এই দেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করে। এর ফলশ্রুতিতে স্যার থমাস উইলিয়ামসও শেষ পর্যন্ত ভিসাও পান এবং গিয়া বঙ্গবন্ধুকে ডিফেন্ড করেন। বঙ্গবন্ধু এই প্রবাসী বাঙালিদের যে এই আন্দোলন এবং আন্দোলনে তাদের সম্পৃক্ততা, এটার জন্য তাদেরকে ধন্যবাদ দিতে এবং এই দেশের পার্লামেন্টেরিয়ান, বাইরের বিভিন্ন ইন্টেলেকচুয়াল যারা তার পক্ষ সমর্থন করে পাকিস্তান সরকারকে বাধ্য করেছিল এই আগরতলা মামলার থেকে তাদেরকে নিজেদেরকে সরিয়ে নিতে, তাদেরকে ধন্যবাদ দিতে লন্ডনে আসেন। এই আসার সময় তিনি ইস্ট লন্ডনেও একটি মিটিং করেছেন, বার্মিংহামে একটি মিটিং করেছেন, এবং এই সময় এর আগে কিন্তু এই সময় তিনি দিলশাদ রেস্টুরেন্টে একবার গিয়েছিলেন। সেই ওই জার্নির সময় অনেক জায়গায় উনি গিয়েছেন, কিন্তু যেহেতু ওইটা আমাদের কেন্দ্রবিন্দু ছিল আন্দোলনে, সুতরাং এটাও দেখতে উনি আসছেন। উনি কর্মীদের খুব ভালোবাসতেন। তো ধন্যবাদ সুলতান ভাই, ধন্যবাদ। আসলে আমরাও জানি যে এই দিলশাদ রেস্টুরেন্ট একটা ঐতিহাসিক রেস্টুরেন্ট, কারণ আওয়ামী লীগের লোকজনের কাছে সবসময় কমিউনিটির লোকজন বলে এটা, এবং আপনি হচ্ছেন একজন সাক্ষী এবং আপনি তখন কোন সময় ছিলেন, তাই আমি আজকে এই অনুষ্ঠানের ফাঁকে দিচ্ছি আপনার মাধ্যমে এই রেস্টুরেন্টে জানতে চালাম, এবং আমি সহ অন্যান্য যারা যুব সমাজ আছে এরা ইতিহাস জানলো। আজকে আমি আপনার কাছে এখন কিছু প্রশ্ন করবো এবং শফিকুর রহমান চৌধুরী সাহেবের কাছে কিছু প্রশ্ন হচ্ছে। প্রশ্নগুলো কিন্তু আপনারা অনেক শর্ট করে দিতে হবে, যদি আপনারা শর্ট করেন না তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামে কভার করবে না। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি জানেন ৭১-এর গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরী মঈনুদ্দিন মামলা করেছে যুক্তরাজ্য পররাষ্ট্রমন্ত্রী প্রীতি পাটেলের বিরুদ্ধে। তো আপনি এটাকে কিভাবে দেখেন? বাংলাদেশের একজন যুদ্ধ অপরাধী এই দেশে অবস্থান করতেছে, আবার এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বিরুদ্ধে মানহানির মামলা করে। আপনার মতামত সুলতান ভাই? কোন চোরই কখনো ধর্মের কাহিনী শোনে না।
যে হত্যাযজ্ঞের সাথে তাকে জন্য তাকে শাস্তি বিধান করা হয়েছে বাংলাদেশের কোর্টে, তা যদি যদি সেইগুলো না করে থাকে তাহলে তো তার দায়িত্ব ছিল দেশে গিয়ে নিজেকে কোর্টে ফেস করে, সেখানে কোর্ট আছে আমাদের কোর্টে। এটা সবাই জানার জন্য সবাইকে বলছি যে আমাদের কোর্টে বিচার হয় নর্মালি, লোকে এটা সাধারণ লোকরাও জানে যে লোয়ার কোর্টে প্রথম কেসটা শুরু হয়, তারপর হাইকোর্টে যায়, তারপর সুপ্রিম কোর্টে যায়, তারপর রিভিউ হয়, তারপর প্রেসিডেন্টের কাছে যায়। সুতরাং কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ যদি প্রমাণিত হয়, তারপর এই সমস্ত স্টেজ পার হইয়া তারপর তার কনভিকশনটাকে কনফার্ম করা হয়। যারা এই মামলায় এই 71 সালের বুদ্ধিজীবী হত্যা এবং অন্যান্য হত্যা মামলার সাথে জড়িত ছিল, তাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত সাহসিকতার সাথে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে তাদের বিচার করা হয়েছে। তার আগে কেউ এই যুদ্ধাপরাধীদের বিচার করে নাই। সেই বিচারে যে কোর্ট ছিল সেই কোর্টই তার শাস্তি দিয়েছে। তো তার যদি কিছু বলার থাকে তাদের বিরুদ্ধে বলা উচিত। কোর্টের শাস্তি বিশ্ববাসী জানে, শুধু বাংলাদেশের লোক না। এখন এখানকার মন্ত্রী বা হোম মিনিস্টার উনি সেই কোর্টের যে রায়টা সেইটার রেফারেন্স দিয়েছেন, আমি যতদূর দেখেছি তাতে আমি বুঝলাম। কিন্তু এটা তো সারা বিশ্ববাসীর কাছে জানা যে তার সে কনভিকশন হয়েছে, এবং তার উচিত সেটা কন্টেস্ট করা, দেশে গিয়ে চেষ্টা করা এবং যাই ফল হয় সেই ফলটা গ্রহণ করা, যদি সেই দেশে বিশ্বাস করে। তো এখন যারা 71 সালে কাপুরুষের মতো আমার ইন্টেলেকচুয়াল এবং অন্যান্য মানুষকে বাড়িতে ঢুকে, নিরস্ত্র মানুষকে বাড়িতে ঢুকে টেনে নিয়ে গিয়ে হত্যা করেছে, তাদেরকে অবশ্যই কৈফিয়ত দিতে হবে। সে কোথায় গিয়া কি হয়েছে সেটা ইম্পর্টেন্ট না, এবং এটা যাদের শাস্তি বিধান হয়েছে এবং যাদের আগামী দিনেও শাস্তি বিধান হবে নাজি জার্মানদের মতো, সেটা থেকে বাঁচার কারো উপায় নেই। ধন্যবাদ সুলতান ভাই। আমি আপনার কাছে আবার আসবো, আমার অন্যান্য প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো, আপনি আমাদের সাথে থাকুন। জনাব শফিকুর রহমান চৌধুরী, রাজনীতিক একজন ব্যক্তি আপনি, এবং রাজনীতিতে আপনার ছাত্র জীবন থেকে রাজনীতি করে অনেকেই বাড়িঘর, সহায় সম্পদ, দলান বাড়ি হয়। সূত্র খবর হলো শফিকুর রহমান চৌধুরী, ব্যক্তি শফিকুর রহমান চৌধুরী 24/7 রাজনীতি করেন, এটা আপনার একটা জনগণ বলে, এবং সেক্ষেত্রে আপনি সবসময় মানুষের পাশে থাকেন। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা যতটুকু জানতে পেরেছি, যেখানে আওয়ামী লীগের লোকরা বা ভিন্ন দলের লোকরা ভিন্ন সময় রাজনীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, সেক্ষেত্রে শফিকুর রহমান চৌধুরী ওনার পারিবারিক সম্পত্তি বিক্রি করলেন, লন্ডন বেশ কয়েকটা বাড়ি বিক্রি করলেন। আপনার অনুভূতি কি? আপনি কি পেয়েছেন জনগণের কাছ থেকে, জনাব শফিকুর রহমান চৌধুরী? ধন্যবাদ নাজমুল। সবচেয়ে বড় জিনিস যেটা হলো কি, সুলতান ভাই যেটা বলেছেন যে আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার আব্বা আওয়ামী লীগের, যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, এবং আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান জড়িত থাকতো না যদি আমাদের আব্বা, আমার বড় ভাই যদি এগুলোর সাথে জড়িত না থাকতেন। সেটার সাথে বঙ্গবন্ধুর, জাতীয় জনক বঙ্গবন্ধুর সাথে একটা সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল। বঙ্গবন্ধুর কন্যা, বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং উনার ছোট বোন শেখ রেহানা, উনাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্কের মতো সম্পর্ক, আত্মার সম্পর্ক। সেই হিসাবে আমি মনে করি বাংলাদেশকে নিয়ে মানুষ যেভাবে উৎসাহিত হয়, বাংলাদেশকে নিয়ে যেভাবে মানুষ আনন্দিত হয়, বাংলাদেশকে নিয়ে মানুষ যেভাবে প্রাউড ফিল করে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানাকে নিয়েও মানুষ প্রাউড ফিল করে। বাংলাদেশ হতো না, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, এবং বঙ্গবন্ধুর কন্যা যদি জীবিত না থাকতেন তাহলে বাংলাদেশ আজকে
মধ্যমায়ের দেশ থেকে আজকে গরিব বাংলাদেশ থেকে, ভিক্ষুকের দেশ থেকে মধ্যমায়ের দেশে রূপান্তরিত হতো না, এবং মধ্যমায়ের দেশ থেকে আজকে উন্নত বিশ্বের সাথে আমরা প্রতিযোগিতা করতে পারতাম না। বঙ্গবন্ধু কন্যা যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু সততা নিষ্ঠার সাথে রাজনীতি করেছেন, অনেকেই বলেছিল, তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার করেছিল যে বঙ্গবন্ধুর লন্ডনে কয়েকটা বাড়ি আছে, কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পরে বঙ্গবন্ধুর তো লন্ডনে তো দূরে, ঢাকাতেও আর একটা বাড়ি দেখাইতে পারে নাই 32 নম্বর ছাড়া। ঠিক একইভাবে 2001 সালের নির্বাচনের পর খালেদা নিজামী সরকার অনেক নির্যাতন করেছে বঙ্গবন্ধুর দুই কন্যার উপর। বলেছে যে তাদের এই সম্পত্তি পাহাড় সম্পত্তি, কিন্তু কোনো কিছু বাইর করতে পারেনি। তা আমরা মনে করি যেটা হলো কি, আমি যেটা মনে করি যে ধন সম্পদ বড় জিনিস নয়, বড় জিনিস হলো কি মানুষের সাথে সুসম্পর্ক রাখা, মানুষের জন্য কাজ করা। মানুষ যদি এই মারা যাওয়ার পরে মানুষ যাতে ভালো বলে, দুনিয়াতে থাকার পরেও থাকা অবস্থায় অনেক কিছু শোনা যায়। তা আমি যেটা মনে করি যে আপনারা যেটা মনে করতেছেন, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অনেকেই অনেক কিছু করেছে, কিন্তু বঙ্গবন্ধুর দুই কন্যা ওনারা সব সময় বলেন যে আল্লাহ যেভাবে রেখেছেন আমাদেরকে, আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করি। দুই বেলা দুমুঠো ভাত খাওয়ার ব্যবস্থা আছে, এবং ছেলে মেয়েদেরকে মানুষ করা হয়েছে। এই হিসাবে আমি মনে করি যে যে আমি এমপি হয়েছি, এটাই সবচেয়ে বড় জিনিস। পার্টির সেক্রেটারি নেতৃত্ব দিয়েছেন, এমপির নমিনেশন দিয়েছেন, এমপি হয়েছি, 5 বছর এলাকার মানুষের জন্য সরাসরি কাজ করতে সক্ষম হয়েছি। সেক্রেটারি হওয়ার পরে 13টি উপজেলাতে আওয়ামী লীগের কাজ করতে সক্ষম হয়েছি, আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি, শক্তিশালী করেছি। সেটাই লিগে আমার জীবনের বড় পাওয়া। সেটা নেত্রী যদি আমাকে সেই সুযোগ না দিতেন, সেটা আমার দ্বারা সম্ভব ছিল না। সেই হিসাবে আমি মনে করি যেটা কি, ধন সম্পদের মালিক তো অনেকই হয়েছে। ধন কবর যারা সন্ত্রাসীরাও ধন সম্পদের মালিক, চাঁদাবাজরাও ধন সম্পদের মালিক, কাসিনোওয়ালারাও সম্পদের মালিক, টেন্ডারবাজরাও সম্পদের মালিক, তদবিরবাজরাও তো সম্পদের মালিক। সম্পদের মালিকের কোনো অভাব নেই, কিন্তু ওদের পিছনে কি আছে, মানুষ কি বলে, সেটাই লাগে বড় জিনিস। আর আমি সম্পদের মালিক না হয়ে আজকে সাক্ষী, যুক্তরাজ্যের মানুষ সাক্ষী, যেটা হলো কি আমার শরীরের যে 14 বেডরুমের ঘর ছিল, সেখানে 2টা ডাবল ফ্রন্টের দোকান ছিল, বেসমেন্টে একটা ফ্যাক্টরি ছিল, সেটা বিক্রি হয়েছে। ব্রিকলেন মসজিদের অপোজিটে বাংলা সিটি, আমি হয়তো লন্ডন থাকলে আমার এগুলা বিক্রির প্রয়োজন ছিল না। সেই হিসেবে আমি মনে করি যে সম্পদ বড় জিনিস নয়। আজকে সবাই জেনে আজকে মায়া করে, জননেত্রী শেখ হাসিনার স্নেহের মধ্যে আছি, মৌনার বোন আমাদের সবার প্রিয় শেখ রেহানা আপা, ওনার স্নেহের মধ্যে আছি। এটাই বড় জিনিস। বাংলার মানুষের, দেশে বিদেশে বাংলার মানুষ অন্তর দিয়ে ভালোবাসে, সেটাই লাগে বড় জিনিস। মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছিলাম। এলাকার মানুষের কি প্রত্যাশা করে, দেশে বিদেশে মানুষ আমাকে নির্বাচনের সময় যে পরিমাণ সাহায্য করেছে, মানুষের প্রত্যাশা ছিল যে এলাকার উন্নয়ন করা এবং সুনাম অর্জন করা। আমি একটা জিনিস আপনার সাথে এড করতে চাই, তারপর আমি সুলতান ভাইয়ের কাছে আসবো। যে আপনাদের এখানে কিন্তু সব সিদ্ধান্ত কিন্তু নেত্রী নেন। যেমন আপনি প্রথমবার এমপি হয়েছিলেন, তার পরবর্তীতে লাঙ্গল আসলো, এখন আবার আরেকজন আসছে। কিন্তু এই যত এমপি আসে সবাই কিন্তু আপনি শফিকুর রহমান চৌধুরী কিন্তু এমপি বলে, কিন্তু সাবেক এমপি বলে না, কারণ আপনি জনগণের সাথে সেভাবে থাকেন। এই ক্ষেত্রে আপনি কতটুকু উন্নয়ন করতে পেরেছেন? আমি চাচ্ছি যে এই ক্ষেত্রে আপনি যেমন আজকে বিশ্বনাথ জগন্নাথপুর রোড, আমার যে রাস্তা, আসতেছি স্বাস্থ্য সম্বন্ধে কিছু জানতে। জি, জনাব শফিকুর রহমান চৌধুরী। না, আমি যে জিনিসটা বলতে চাই, এই যে
বিশ্বনাথ জগন্নাথপুর রোড আজকে মানুষ চলতে ফিরতেছে না, চলাফেরা করতে পারতেছে না, গর্ত হয়ে গেছে, কাজ কন্ট্রাক্টর কাজ ধরেছে, কাজ করতে পারতেছে না। এই যে বিভিন্ন সমস্যা আছে, আমি থাকা অবস্থায় তো এই যে ঢাকা সিলেট সাইড লাইন পার্লামেন্টে কয়বার বলেছি, ঢাকা সিলেট রেল লাইন কয়বার বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করতে হয় নাই। এই যে সিলেট উসমানী বিমানবন্দর আজকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত হয়েছে। আজকে প্রবাসীদের যে দাবিগুলা নিয়ে আমি আন্দোলন করেছি এই দেশে মানুষকে নিয়ে, সেই দাবিগুলা পূরণ হয়েছে। প্রবাসী ভোটাধিকার সেটা ছিল আমাদের দাবি, কিন্তু আমি যখন এমপি হয়েছি পার্লামেন্টের প্রথম অধিবেশনে উত্থাপন করার প্রশ্নপত্র উত্থাপন করেছি মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে। প্রশ্ন পাওয়ার পরেই উনি বলেছেন যে এই প্রশ্নটা মাননীয় প্রধানমন্ত্রী সাদরে গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে উত্তরে বলেছেন যে প্রবাসীদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সুলতান ভাই যেটা বললেন 69, 70, 71 মহান মুক্তিযুদ্ধ, এই যে 75-এর পর প্রবাসীরা বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল, এই যে উনি স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে যে প্রবাসীর ভোটাধিকার কিভাবে দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং করেছেন। আজকে প্রবাসীদের ভোটাধিকারের কোনো সমস্যা নেই। এই এরশাদ সাহেব ভিসা সিস্টেম করেছিল, তখন আমরা আন্দোলন করেছিলাম যে নো ভিসা রিকোয়ারমেন্ট স্টাম্পের জন্য, সেটা কিন্তু আপনি প্রথম প্রবাস থেকে গিয়ে এমপি হয়েছিলেন এবং আপনার কাছে কিন্তু প্রথম বর্ষ জনগণের অনেক চাহিদা ছিল যে আপনি এই মানুষের যে ভোটাধিকার, প্রবাসীদের ভোটাধিকার সে নিতে এবং আপনি প্রথমে এই নিয়ে কাজ শুরু করেছিলেন এবং এটা আপনি সফল হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা করে দিয়েছেন। জনাব শফিকুর রহমান চৌধুরী, আমরা আবারও আপনার কাছে আসবো। তার আগে আমি জনাব সুলতান মাহমুদ শরীফের সাথে যাব। সুলতান ভাই, আপনি জানেন এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেটুকু উন্নয়ন করেছেন এবং সেক্ষেত্রে আপনি যেগুলো স্টেপ অনেক কঠিন কাজ করেছেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার, যুদ্ধাপরাধের বিচার, এই সব কঠিন জিনিসে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের বাইরেও যারা রাজনীতির সাথে জড়িত না তারাও কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে হেল্প করেছে, সাহায্য করেছে এবং কবি, সাহিত্যিক বলেন ভিন্ন ধারার মানুষ কিন্তু এতে সহযোগিতা করেছে। কিন্তু এবং মানুষ এখনো বিশ্বাস করে যে বাংলাদেশ থেকে একমাত্র দুর্নীতি নির্মূল হতে পারে একজনের মানুষ, সে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার প্রশ্নটা হচ্ছে যে নেতৃত্বে মানুষ এত সাপোর্ট করার পরে আমাদের দলের কিছু হাইব্রিড যে লোক আছে, যেমন আপনি ধরতে পারেন শাহেদ যখন টিভিতে কথা বলতে, সুলতান ভাই আজকে আমি ওর আপনাদের সাথে কথা বলার পূর্বেই ওর কিন্তু কিছু টক শো আমি দেখে আসলাম। শাহেদ বোঝা যাচ্ছে যে ও বঙ্গবন্ধুর মানে সাথে রাজনীতি করে আসছে, নয়তো বা জননেত্রী শেখ হাসিনা খুব কাছে রাজনীতি করে আসছে, বা আপনাদের মতো খুব সিনিয়র ব্যক্তির সাথে সে রাজনীতি করে আসছে, সে টক শোর হিরো। সেসব নিয়ে কথা বলতে আজকে এই শাহেদ কিন্তু গণভবন থেকে ধরে প্রতিটা সেক্টরে কিন্তু দেখা যাচ্ছে শাহেদদের পদচারণা। এক্ষেত্রে কারা ব্যর্থ, ব্যক্তিগত বা আওয়ামী লীগ যারা রিয়েল আওয়ামী লীগ ব্যর্থ, নাকি গণভবনের দায়িত্বে যারা আছে যাদের দায়িত্ব যে হাইব্রিড তারা দায়িত্ব মানে দোষী? এই জিনিসটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন সুলতান মাহমুদ শরীফ? প্রথম চিন্তা করতে হবে যে জননেত্রী শেখ হাসিনা কি করতেছিলেন। উনি জনগণের সেবা করতেছিলেন এবং জনগণের সেবায় দেশের সমস্ত সম্পদ জনগণের সেবায় ব্যয় করতেছিলেন। তা দেশের এই সম্পদ ব্যয় করতে তো দেশবাসীর মাধ্যমেই এটা করতে হবে এবং যাদের হাত দিয়ে এটা যাবে তারা হচ্ছে আমলা, রাজনীতিবিদ, সমাজকর্মী, সমাজের প্রত্যেক স্তরের মানুষ, কন্ট্রাক্টর, বিজনেসম্যান, সবাই এটায় অংশগ্রহণ করে। এখন এর মধ্যে একটি যেখানে মানুষ অভাবে হাজার বছর জীবনযাপন করেছে, সেখানে সব ধরনের লোক সমাজের এই যে উত্থান, এই উত্থানে আসিয়া হাজির হয় এবং তারা কেউ জনসেবার কাজ করে আর দুই একজন সেখানে এই জনসেবার সুযোগ নিয়ে লুটপাট বা অর্থ উপার্জন বা লোভ লালসা চরিতার্থ করার কাজ করে। এরা কোনো দলের না। যে এখন টেলিভিশন একজন গিয়া দাবি করলো যে আমি অমুক দলের নেতা। টেলিভিশনের লোকরা
সবসময় এগুলো হিসাব করতে পারে না, পার্টিকুলারলি যখন একটা রাজনৈতিক দলের গগনচুম্বী মানুষের মধ্যে হয়, জনসমর্থন আসে, তখন এই জনসমর্থনকে ভর করে টাউট বাটপাররা সেখানে প্রবেশ করে তারা তাদের অবস্থান নিয়ে নেয়। এটা যে কোনো জায়গায়, এখানেও টেলিভিশনে কেউ গিয়ে বলল যে আওয়ামী লীগ করি, আর সাথে সাথে টেলিভিশনের লোক মনে করলো একজন পাওয়া গেছে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করার জন্য। এটা তো চেক করে না, অন্যান্য সংগঠনেও তাই হয়। তো তার আমি একটা জিনিস এড করতে চাইতেছি। আমি আপনার কথা 100% এগ্রি হলাম যে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতিবাজের একটা আছে এবং এরা ভিন্নভাবে ভিন্ন জায়গায় প্রবেশ করে। আমার কথা হচ্ছে বা আমার প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে আজকের রিয়েল আওয়ামী লীগ যারা, যেমন আপনি সুলতান মাহমুদ শরীফ মুক্তিযুদ্ধ করেছেন এবং এই দেশের থেকে বাংলাদেশ আপনি লন্ডন অবস্থান করতেছেন এবং আপনার ইতিহাস মানুষ জানে, আপনার কোনো নাই, আপনাকে সবাই অনেস্ট হিসাবে চিনে। জনাব শফিকুর রহমান চৌধুরী এখানে আছেন, উনি 24/7 রাজনীতি করেন এবং সেক্ষেত্রে আপনার মতো লোক যখন বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ তারা কিছু কল্পনা করতে পারে না, সে সময় যখন হাইব্রিডের দূরত্ব বেড়ে যায় এবং এইগুলা যদি কন্ট্রোল না করা যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থাটা কি হবে? না, এটা এরকমের না। এটা তোমাকে এইভাবে দেখতে হবে যে হাইব্রিড যেমন চোর, সে প্রত্যেক রাত্রে চুরি করতে যাবি, ডাকাত সে তার গ্যাং অফ ক্রিমিনাল নিয়ে রাইট বি রাইট বা সুযোগ পাইলি ডাকাতি করবে। তো তারা কোনো সংগঠনে বা কোনো ব্যক্তির লোক না। জননেত্রী শেখ হাসিনা বারবার যে কথাটা বলেন যে কোনো ক্রিমিনাল কারো কোনো রাজনৈতিক দলের লোক না, ক্রিমিনাল সে ক্রিমিনাল, তার একটাই মাত্র পরিচয়, সে ক্রিমিনাল কোনো যে কোনো জায়গায় গিয়া। আমরা 45টা টেলিভিশন ওপেন করে দিয়েছি, আগে একটা টেলিভিশন ছিল, সেখানে যাওয়ার একটা ব্যাপার ছিল, আর এখন 45টা টেলিভিশন। সুতরাং বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় গিয়া নিজেদেরকে নানাভাবে প্রচার করতে আছে। এটা 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 বড় বড় রাজনৈতিক দল যখন হয়, একটা রাজনৈতিক দলের যখন দেশের পপুলারিটি এই পর্যায়ে আসে যে মানুষ তার হাতে যা পাওয়ার সেইটা প্রত্যাশা করে। এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ গত 11 বছরে বিশ্ব হিসাবে বাংলাদেশকে যা দিয়েছে, তার জন্য বাংলাদেশের নাম, সম্মান, মর্যাদা এবং প্রতিপত্তি বিশ্ববাসীর কাছে অনেক উপরের দিকে চলে আসছে। সেইটার সুযোগ যে নিবে না, সব দেশেই সেটা নেয়। চোর ডাকাত আমেরিকায়ও আছে, ব্রিটেনেও আছে, সব দেশে, রাশিয়ায়ও আছে, চীনেও আছে। তা নাহলে এত এক্সিকিউশন হয় কেন? রাশিয়া এবং চায়নায় তো এক্সিকিউশন যায়। এই চোর ডাকাত দিয়া কোন রাজনৈতিক সংগঠন চলে না। হ্যাঁ, বলো ইমান, কি বলছো? ধন্যবাদ ভাই, আমি আবার আপনার কাছে আসবো। জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি সুলতান ভাই, আমি আপনার কাছে আবার আসবো। জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি বলেন, শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শফিকুর রহমান চৌধুরী, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন শফিক ভাই, আপনি যদিও এখন লন্ডনে অবস্থান করতেছেন, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, জি 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 আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে আমাদের এখনকার প্রশ্ন হচ্ছে যে আপনি যদিও লন্ডন অবস্থান করতেছেন, আপনি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং জেলার প্রতিটি উপজেলায় কিন্তু আপনার বিচরণ ছিল। বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থায় আপনি জানেন যে ঢাকার যে কেলেঙ্কারি, আমি একটু আগে সুলতান ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে শাহেদের কেলেঙ্কারি, করোনার ভুয়া সার্টিফিকেট, সেটা কিন্তু সিলেটে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে আপনার নিজ নির্বাচনী এলাকার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু প্রবলেম আছে। যেমন গত প্রোগ্রামে আমরা কিন্তু মৌলভীবাজারের স্বাস্থ্য কমপ্লেক্সের কথা বলছিলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মৌলভীবাজারের প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট নেই এবং ডাক্তারের সমস্যা আছে। সেক্ষেত্রে সিলেট এবং যদি আপনি আপনার নির্বাচনী এলাকা যেটা, সেগুলা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এগুলোর অবস্থান তো যে আপনি একটু বলতেন আমাদের
বা আপনি কি করণীয় বা কি করেছেন এই উপজেলা স্বাস্থ্যের জন্য, জনাব শফিকুর রহমান চৌধুরী? ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। শফিক ভাই, একটা জিনিস বলতে চাই, যেটা হলো কি যে এই করোনা ভাইরাস আসার সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে, গরিব দুঃখী মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে প্রত্যেকটি জেলায় করোনা সেন্টার করেছেন এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ সাপোর্টিং জিনিস, পিপি সহ ডাক্তারদের প্রোটেকশন, রুগীদের প্রোটেকশন, রুগীদের ব্যবহারে করেছেন। এরপরেও সিলেট জেলাতে যখন রুগীদের সংখ্যা বেড়ে গেল, আমাদের হসপিটালে বেডের সংকট দেখা দিল, তখন আমাদের সিলেট 1 আসনের সম্মানিত সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর এ কে মুমিনের নেতৃত্বে আরো 2টা হসপিটালকে সংযুক্ত করা হলো। ওরা করোনা ভাইরাসের ট্রিটমেন্ট দিবে, এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ, এরপরে এই যে আরেকটা, এরপরে সদর উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমার নির্বাচনী এলাকাতেও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভেন্টিলেশনের অভাব ছিল, সেখানে স্থানীয়ভাবে অর্থ জোগাড় করে সেখানে ভেন্টিলেশনের গ্যাসের ব্যবস্থা করা হয়েছে, গ্যাস যেটা যাতে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে, এখনো আছে। এই উসমানীনগরে যদিও স্বাস্থ্য কমপ্লেক্স নেই, এখানে একটাই আছে, একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে ছোটখাটো, এখানে ব্যবস্থা করা হয়েছে। এই যে অবস্থায় আমাদের প্রত্যেক জায়গাতেই, সিলেটে আজকে দেখেছি আমরা মেডিনোবাদে একজন ডাক্তার নামধারী, উনি এই জাল সার্টিফিকেট দিয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এই যে সুলতান ভাই যেটা বলেছেন, চুরে না শুনে ধর্মের কাহিনী, চোরকে ধর্মের কাহিনী বলে লাভ নেই। এই যে মানুষ আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, বিশ্ব আজকে স্তম্ভিত, বিশ্ব আজকে আতঙ্কিত, সেই সময় যারা করোনা ভাইরাসকে নিয়ে ব্যবসা করতে চায়, যারা স্বাস্থ্য সেবাকে নিয়ে যারা ব্যবসা করে, প্রতারণা করে, সেই প্রতারকের দল, সেই ষড়যন্ত্রকারী, সেই যুদ্ধাপরাধী, এরা হলো কি যুদ্ধ অপরাধীর বংশধর। আমি মনে করি যেটা হলো কি, যেটা স্বাস্থ্য সেবার ব্যাপারে বর্তমান সরকার যেভাবে, আপনি মৌলভীবাজারের কথা বলছেন, মৌলভীবাজারের তো এমপি আছেন, মন্ত্রী আছেন, এগুলার দায়িত্ব স্থানীয়ভাবেও কিছু মানুষে নিতে হয়, এবং স্থানীয়ভাবে যেটা এই যে পরিমাণ অনুদান যাচ্ছে সরকারের পক্ষ থেকে, এইগুলাকে যদি সুষম বন্টন করা হয়, এগুলাকে যদি প্রপারলি বন্টন করা হয়, বাংলাদেশের অভাব হবে না। কিন্তু এই যে চোর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে চোরের কোনো ধর্ম নেই, ওদের কোনো দল নেই, ওরা চোরের দল। সন্ত্রাসীদের কোনো দল নেই, জঙ্গিদের কোনো দল নেই, যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, যারা কাছিনাওয়ালা, ওদের কোনো ধর্ম নেই, ওদের কোনো দলও নেই, ওরা চুরি। সেই হিসাবে শায়দ মনে করেছিল যে অনেক বড় হয়ে যাবে, কিন্তু আজকে কোথায়, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওদেরকে কঠোর হস্তে দমন করতেছে। আমরা মনে করি যেটা হলো কি, যেটা আমরা যে অবস্থানে আছি, সেই অবস্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করা। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কে সবাই কিন্তু সত্য কথা বলে না, তাদের নিজের স্বার্থে অনেক সময় মিথ্যা ইনফরমেশন দেয়, নিজের স্বার্থে। এইগুলা আজকেও এই যে আমাদের যেটা হলো কি মেসেঞ্জারে বাংলাদেশের সাথে আলাপ হইলো, বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে আলাপ হইলো,
সেখানেও দেখা যায় এই এক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি সততা নিষ্ঠার সাথে দেশের স্বার্থে, দেশ সমাজের মানুষের সাথে উন্নয়নের লক্ষ্যে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু কিছু সংখ্যক লোক এই সুযোগ নিয়ে আজকে এই প্রতারণা করতেছে, যে কারণে আজকে বাংলাদেশের কিছুটা দুর্নাম আসছে। আমি মনে করি যে আমার নির্বাচনী এলাকাতে বলেন আর সিলেট জেলাতে বলেন আছে, সব জায়গাতে মক্কাতেও সুর আছে। কারণ হচ্ছে কি এই দল সব সময় সজাগ, আর ওরা লোকের সুবিধাবাদী, ওরা হইল গিয়ে সুযোগ সন্ধানী, ওরা যে সময় যে দল ক্ষমতায় যাবে সেই সময় তারা ইয়ে থাকবে। ইমন শুনছো? ধন্যবাদ ধন্যবাদ জনাব শফিকুর রহমান চৌধুরী। আমাদের সাথে একজন কলার আছেন, আপনাদের সাথে আমি কানেক্ট করার চেষ্টা করতেছি। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি স্টুডিওতে কথা বলতে নাম বলে আপনার প্রশ্ন করেন। হ্যাঁ বলুন। আমি আপনার মাধ্যমে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব সুলতান মাহমুদ শরীফ সাহেব এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা যে শৃঙ্খলা ইনশাআল্লাহ আমাদের ইমন ভাই আবার ব্যাক করবে। আমাদের লাইভের প্রবলেম, দর্শক আমাদের লাইভের ভিতরে প্রবলেমের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইমন ভাই খুব শীঘ্রই আসবে আবার। এই আমাদের অনলাইনের কারণে ইমন ভাই বিচ্ছিন্ন হয়ে গেছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। দর্শক আমাদের সাথে আলোচনা করতেছিলেন যে আমাদের কমিউনিটির খুব প্রিয় মুখ, আমাদের অভিভাবক বলে আমরা যাকে, সেই সুলতান মাহমুদ শরীফ, উনি যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, এবং আমাদের সাথে আলোচনায় আছেন সিলেটের বিশ্বনাথের সাবেক এমপি এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, উনি আমাদের সাথে আলোচনায় আছেন। আমরা আশা করতেছি খুব শীঘ্রই 2-1 মিনিটের মধ্যে ইমনকে আমরা আবার পেয়ে যাব। দর্শক আমরা খুব আন্তরিকভাবে দুঃখিত আমাদের এটার জন্য। আমি সেই সুযোগে আমি এতক্ষণ ধরে যে আমাদের সাথে সুলতান ভাই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন, সুলতান ভাই কথা বলতেছিলেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের জননেত্রী শেখ হাসিনার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিভিন্ন সাফল্য, সেই বিষয়গুলি নিয়ে সুলতান ভাই তুলে ধরেছেন, এবং আমাদের শফিক ভাই সেই বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। ইমন ভাই, আশা করি ইমন ভাই এসেছেন, ইমন ভাই এখন আবার উপস্থাপনা করবেন। হ্যাঁ ধন্যবাদ। আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা একটু ইয়েতে হয়ে গেছিলাম। জনাব শফিকুর রহমান চৌধুরী এবং জনাব সুলতান মোহাম্মদ শরীফ, আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে রাজনীতিতে কতটুকু ত্যাগ করলে একজন মানুষ একটা প্ল্যাটফর্মে যেতে চায় পারবে, এবং আরো একটা প্রশ্ন ছিল যে দেশের বাইরে যারা রাজনীতি করেন, দেশে যখন যান তখন দলীয় শৃঙ্খলা মেনটেন না করে যখন উচ্ছৃঙ্খলা তৈরি করেন, সেক্ষেত্রে যে দেশের রাজনীতি করেন সেখানকার দলের নেতৃবৃন্দের দায়িত্বটা কি? এটা সুলতান মাহমুদ শরীফ, আপনি যদি শর্ট করে একটু বলে দিতেন। প্রথম হচ্ছে যে সমাজ সেবা বা দেশ সেবা, মানুষের সেবা, এটা সমাজকর্মীরা সারা জীবন করে, কোনো রিটার্ন নাই। কোথাও হয়তো একটা অ্যালাউন্স পায়, আদারওয়াইজ তারা সারা জীবন করে যায়। সাধারণ মানুষ সারা জীবন সমাজ সেবা করে যায়, কোনো প্রত্যাশাও তাদের থাকে না। রাজনৈতিক কর্মীরা রাজনৈতিক আদর্শে
যারা বিশ্বাস করে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করে, এবং এখানে যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, আমি এই সংগঠন খুব বিপদের দিনে, বিভিন্ন সময় বহুকাল বিপদের দিনে এই সংগঠনের কর্মী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। এখানে যারা ভুইফোর, তারা যখন বিপদ আসে তখন একেবারে ডুব দিয়ে যায়, আর খোঁজ করে পাওয়া যায় না। যখন সংগঠন এর অ্যাক্টিভিটি আরম্ভ হয়, মানে লাভের দিকে আসে, তখন তারা নানাভাবে এসে খুব অ্যাক্টিভ হয়ে যায়। এই যে 10 বছর, 20 বছর, 30 বছর ধারে কাছেও ছিল না, 30 বছর পরে এসে তারা সমস্ত সংগঠনের সবচেয়ে বড় কর্মীর লেবাস পরার চেষ্টা করে। এদের সম্পর্কে দলীয় কর্মীরা সবসময় সজাগ। এরাও কখনো কখনো হয়তো ভালো কাজ করবে এরকম বলে এদেরকে বিভ্রান্ত করা হয়। এরা কখনো কখনো সামনের দিকে চলে আসিয়া তারা থাকতে পারে না। সুতরাং যারা দেশ সেবায়, মানুষের সেবায় নিঃস্বার্থভাবে কাজ করবে রাজনৈতিক সংগঠনে, তারা কিছু দিয়ে যেতে পারে। এটা বঙ্গবন্ধু সারা জীবন দিয়ে গেছেন বলিয়া বাঙালি জাতি ইতিহাসে একবার স্বাধীন হয়েছে। জননেত্রী শেখ হাসিনা 81 সালে দেশে ফিরে গিয়া যে সংগ্রাম করেছেন, সেই দীর্ঘ এবং কঠোর এবং নির্যাতনের মধ্য দিয়া তিনি এই দেশের মানুষকে গত 11 বছর ধরিয়া তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের স্বপ্ন সফল করার কাজ করে যাচ্ছেন। এটা একমাত্র নিবেদিত প্রাণ কর্মীরাই করতে পারে। আর এই সমস্ত ক্রিমিনালরা সবসময় পাশ থেকে ফাও খাওয়ার চেষ্টা করে। এদেরকে ঘৃণা করা, এদেরকে সংঘবদ্ধভাবে বিতাড়িত করা, এটা আমাদের কর্তব্য। আর দ্বিতীয়, তুমি একটা প্রশ্ন করেছো যে এখান থেকে যারা দেশে যায়, একটা কথা মনে রাখতে হবে যে যারা রাজনৈতিক দলের কর্মী, তারা খোঁজ নিলে তুমি দেখবা যে তারা ছাত্রকালে, ছোটবেলায় স্থানীয় রাজনীতির সাথে বা সমাজকর্মের সাথে জড়িত ছিল। বাইরে উপার্জন করে বা নিজের অবস্থা ভালো করে তারা যদি দেশে ফিরে গিয়া সেখানে এই সমাজকর্ম করে, তার মধ্যে 2-1 হয়তো পদপদবীতেও চলে যায় বা যাওয়ার সুযোগ পায়। কিন্তু একেবারে এই করোনা কালে তুমি দেখেছো যে প্রত্যেকটি মানুষ, আর কোনো স্বার্থ নাই, গ্রামের লোককে বাঁচাইতে হবে। তার জন্য শুধু সরকার, জননেত্রী শেখ হাসিনা যে প্রত্যেককে টাকা পয়সা দিচ্ছে এবং লুক আফটার করছে, তারপরেও তারা মনে করছে ওরা অভাবে আছে কিনা। তার জন্য এই গত 4 মাসে এত রেমিটেন্স বেড়েছে, কারণ বাইরে যারা থাকে তারা তো দেশটাকে বাঁচিয়ে রাখতে চায়। এটা আমি 71 সালে দেখেছি, এটা আমি 6 দফা আন্দোলনের সময় দেখেছি, এটা আমি বাংলাদেশে স্বৈরাচার বিরোধী যে সংগ্রাম 29 বছর হয়েছে, সেই 29 বছরে আমি প্রতিটি মুহূর্তে প্রত্যক্ষ করেছি। তাদের অবদানও খাটো করার দরকার নাই। আর তাদের মধ্যে 2-1 যদি একটু উচ্চাভিলাষ হয়, এটা সহ্য না করার মতো কোনো কিছু আমি কোথাও দেখি না। ম্যানেজ করে নিতে হবে। ধন্যবাদ সুলতান মোহাম্মদ শরীফ। ধন্যবাদ সুলতান ভাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি শফিক ভাইয়ের কাছে জানতে চাবো যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগ সরকার করোনা মোকাবেলায় সফল না। সেক্ষেত্রে আপনি কি বলবেন এবং আপনার মতামত আমরা জানতে চাই যে বর্তমান সরকার করোনা মোকাবেলায় কি সফল না বিফল? কারণ বিএনপির পক্ষ থেকে জনাব তাদের সেক্রেটারি বলেছেন যে আওয়ামী লীগ সরকার করোনা মোকাবেলায় সফল না। এবং সেক্ষেত্রে আমি জাস্ট একটু আপনার সাথে এড করতে চাই, আমরা যারা লন্ডন থাকি, লন্ডনের যে স্টেপ গুলা নিয়েছে করোনাকালীন সময় এবং বাংলাদেশে নিয়েছে, সেক্ষেত্রে যদি বিবেচনা করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশ সরকার এই ক্ষমতার মধ্যে অনেকটুকু করেছে। জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনি আপনার মতামত জানান। ধন্যবাদ। সর্বপ্রথম আপনাদের একজন কলার যে প্রশ্ন রেখেছিলেন আমাদের কাছে, সুলতান ভাই উত্তর দিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতিটা হলো কি ত্যাগের রাজনীতি, সেটা বুকের রাজনীতি নয়। এবং আওয়ামী লীগের রাজনীতি জাতির জনক বঙ্গবন্ধু শুরু করে দিয়েছিলেন, সেটা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে শোষিত বঞ্চিত মানুষের পক্ষে কাজ করার জন্য।
সেটা হলো কি আওয়ামী লীগের রাজনীতি। জাতির জনক বঙ্গবন্ধুর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখতে পাবো? উনি পাকিস্তানের 23 বছরের মধ্যে 13-14 বছরই কারাবরণ করেছেন। এটার মূল কারণ, কারাবরণের কারণ হলো কি দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, শোষিত বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো, শোষকদের বিরুদ্ধে কথা বলা। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 66 6 দফা আন্দোলন, 54 নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ আন্দোলন, 70 নির্বাচন, 71 মহান মুক্তিযুদ্ধ। এই যে প্রত্যেকটা জিনিসই দেখা যায় যে ত্যাগ স্বীকার করেছেন, এবং বঙ্গবন্ধুর সাথে যারা ছিলেন ওরাও ত্যাগী ছিলেন। ওরা কিন্তু বিশ্বাসঘাতকতা করেন নাই। জাতীয় চার নেতা বলেন, ছাত্র নেতারা বলেন, উনার বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুর আঙ্গুলের ইশারায় তারা বুঝে ফেলতে পারতেন যে বঙ্গবন্ধু কি চাইতেছেন। সেই সময়ও ষড়যন্ত্র হয়েছে। সুলতান ভাই আছেন 71 মুক্তিযুদ্ধের সময়, সেখানেও ষড়যন্ত্র হয়েছে যে বঙ্গবন্ধু না বাংলাদেশ, এই ধরনের লিফলেট বিতরণ করা হয়েছে। সেই সময় সুলতান ভাই সহ ওনারা যারা ছিলেন ওনারা বলছেন যে বঙ্গবন্ধু চাই, বাংলাদেশও চাই, কাউকে বাদ দেওয়া কোনো কিছু নেই। আজকে যদি আমরা দেখি বাংলাদেশের 75 15ই আগস্টের জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলো, শিশু রাসেলকে পর্যন্ত তারা হত্যা করলো। কেন হত্যা করলো? যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি কি জানে তার ক্ষমতায় চলে আসে, বঙ্গবন্ধুর হত্যার বিচার করে ফেলবে, যে কারণে 10 বছরের শিশু রাসেলকে পর্যন্ত তারা রেহাই দেয় নাই, হত্যা করেছিল এই খন্দকার মোস্তাক জিয়াউর রহমান দল। বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা ছাত্রলীগ করেছে, যারা আওয়ামী লীগ করেছে, আমরা যারা ছাত্রলীগে ছিলাম, আমরা সেই সময় অনেক নেতার বাসাতে গিয়েছি, অনেক জায়গাতে গিয়েছি, কিন্তু স্থান পাই নাই। এরপরে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, সেই সময় 75-এর পরে ব্র্যাকেটের ভিতরে আওয়ামী লীগ থাকতো, মালেক, মিজান, এই সমস্ত জিনিস। বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আসে, পার্টির প্রধান হওয়ার পরে, সভাপতি হওয়ার পরে এই ব্র্যাকেট গুলা উড্র করতে সক্ষম হয়েছিলেন উনি। উনার যে ত্যাগ, উনি দীর্ঘ 21 বছর ত্যাগ, তিতিক্ষা, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন। উনি চাইলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারতেন, রাষ্ট্রপতি হইতে পারতেন, কিন্তু সেটা না হয়ে বঙ্গবন্ধুর মতো, বঙ্গবন্ধুকে মানুষ ভালোবাসতো, বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসেছেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে মানুষ ভালোবাসে, উনিও মানুষকে ভালোবাসেন, যে কারণে আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসেছে। উনি যদি স্বার্থপর হতেন, উনি যদি দুর্নীতিবাজ হতেন, তাহলে বাংলাদেশ আজকে এই পর্যায়ে আসতো না। বাংলাদেশ এই পর্যায়ে এসেছে বঙ্গবন্ধুর কন্যার কারণে। বাংলাদেশ আজকে এই যে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাংলাদেশ, ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত হয়েছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে, উনার ত্যাগের কারণে। উনাকে হত্যার উদ্দেশ্যে 21 বার আঘাত অ্যাটেম্প নেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। শেষ আঘাত এসেছিল বঙ্গবন্ধু ইউনিটি, মানব বেষ্টনীর মাধ্যমে, মানব ওয়াল করে ওনাকে রক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। আমরা ভাগ্যবান, বঙ্গবন্ধুর 2 কন্যা বিদেশে ছিলেন বলেই, জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে ছিলেন বলেই আজকে বাংলাদেশে এই পর্যায়ে এসেছে। তাই আমি মনে করি যেটা ত্যাগ স্বীকার করতে হবে। আমরা কে কি পেলাম না পেলাম সেটা বড় জিনিস নয়। কিছু সংখ্যক লোক থাকবেই, স্বার্থান্বেষী লোক থাকবেই, যারা টাকার মালিক হতে চায়, বাড়ির মালিক হতে চায়, রেস্টুরেন্টের মালিক হতে চায়, এই পার্টির নাম বিক্রি করে চাঁদাবাজ, দান্দাবাজ, টেন্ডারবাজ, তদবিরবাজ অনেক হয়েছে, এটাও সত্য, অনেক কিন্তু হয়েছে, কিন্তু ওরা আছে, ওরা থাকবে, যুগে যুগে ওরা ছিল, ওরা থাকবে, ওদেরকে বাদ দেওয়া যাবে না। সেই হিসাবে আমি মনে করি যেটা সুলতান ভাইয়ের দিকে যদি আজকে তাকানো যায়, ভাবি যে বাড়িগুলা রেখে গিয়েছিলেন, উনি যেগুলো আছেন উনি সেগুলাতেই আছে।
উনি উনি আর বাড়াবার চেষ্টা করেন না, কারণ কি উনি মনে করেন যে ওই যে সম্পদ আছে ওনাকে সবাই আপাদমস্তক একজন সৎ মানুষ মনে করে। এটাই রাজনীতির বড় জিনিস, এইটাই প্রত্যাশা। রাজনীতি করার মূল প্রত্যাশা হলো কি মানুষের সেবা করা, মানুষের খেদমত করা, মানুষের দোয়া, মানুষের ভালোবাসা। জি সেই হিসাবে আমি যেটা বলতে চাই, যেটা হলো কি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমার যে প্রত্যাশা, আমার যে করণীয়, আমার প্রত্যাশা হলো কি আমি আওয়ামী লীগের একজন কর্মী, জাতির জনক বঙ্গবন্ধুর দোয়া নিয়েছিলাম, আব্বার সাথে গিয়েছিলাম 70-এর নির্বাচনে, সিলেট বঙ্গবন্ধু এসেছিলেন, সেই সময় গিয়েছিলাম। বঙ্গবন্ধুর কাছে আব্বা পরিচয় করে বঙ্গবন্ধুর কদম বুঝি করেছিলেন। আর বঙ্গবন্ধুর কন্যার মাথায় হাত দিয়ে দোয়া করেছেন। সেই দোয়া দিয়ে যাও, নমিনেশন দিয়ে বলেছিলেন যাও তোমার জন্য দোয়া রইল। সেই দোয়া নিয়েই আমি এমপি হয়েছিলাম। আমি এর চেয়ে বড় জিনিস মনে করি না পাওনার আছে, অনেক কিছু পেয়েছি। প্রত্যাশা হলো কি দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচানোর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বলের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর পাশে আমাদের সবার থাকা উচিত, সততা নিষ্ঠার সাথে উনি কাজ করতেছেন। উনার কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে সেই শিক্ষিত হয়ে আমাদের বাঁচা উচিত। আর কিছু প্রতারক আছে, কিছু ষড়যন্ত্রকারীরা আছে, যারা ষড়যন্ত্র করে, ঘরে বাইরে ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবিলা করতে হবে। মোকাবিলা করতে যদি আমরা ফেল করি তাহলে সমস্যা হয়। যেমন আমি ফেল করেছি, ষড়যন্ত্রকারীদেরকে মোকাবিলা করতে পারিনি, যে কারণে আজকে আপনি বলেছেন যে আমার পরে 2014 সালের নির্বাচনে 111-ও আমরা, এই সুলতান ভাই ছিলেন, সুলতান ভাই সহ আমরা কারাবরণ করেছি। বয়সের কারণে উনি ছাড় পেয়েছিলেন, কিন্তু আমরা কারাবরণ করেছি। সেই সময় অনেক ধরনের ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আমাদেরকে অনেক ধরনের লোভ লালসা দেখিয়েছিল, সেটাতে আমাদেরকে নিতে পারেনি। সেই হিসাবে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের পক্ষে রায় বক্তব্য রেখেছে। নেত্রীর বোন, ছোট বোন শেখ রেহানা আমাদের পক্ষে এখানে কাজ করাইছে। নেত্রী বঙ্গবন্ধু হত্যার পরে বঙ্গবন্ধু দেখতে পারেন নাই খন্দকার মোস্তাকের ভূমিকা কি ছিল, কিন্তু 111-এর সময় বঙ্গবন্ধুর 2 কন্যা দেখেছেন যে কারা কি ভূমিকা পালন করেছে। সেই হিসাবে আমরা মনে করি যে সততা নিষ্ঠার সাথে যদি আমরা কাজ করি, পদ পদবি আজকে আছে কালকে নাই, কিন্তু মানুষের ভালোবাসা, নেত্রীর ভালোবাসা, নেত্রীর দোয়া, এইটাই নিয়ে বাঁচতে চাই, মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, এবং আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে বাঁচতে চাই। সেটাই হলো আমার প্রত্যাশা। এর চেয়ে বড় জিনিস কোনো কিছু নয়। ধন সম্পদ যা আছে, আর বড় সম্পদ হলো কি মানুষের ভালোবাসা, আল্লাহর দৃষ্টি। আমি ইনশাল্লাহ আমি মনে করি যে ইনশাল্লাহ তাআলা এই বাংলাদেশ থেকে করোনা মুক্ত বাংলাদেশ হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের করোনার ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছেন, প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলা করতে ব্যর্থ হয়েছে, স্বীকার করেছে, কিন্তু আমাদের নেত্রী সেটা ব্যর্থ হন নাই। আমাদের নেত্রী লকডাউন বলেন, মানুষের সেবা বলেন, মানুষের খাদ্য সামগ্রী সরবরাহ করেছেন, চিকিৎসা সরবরাহ করতেছেন। এই গরিব দেশেও মানুষ কিন্তু অর্ধাহারে অনাহারে মারা যায় নাই, সেটা বড় জিনিস। সেই জিনিস খেয়াল রাখতে হবে। ইন্ডিয়ার অবস্থা কি দেখেন, ওরা হিমশিম খাইতেছে, আমেরিকা হিমশিম খাইতেছে, লন্ডন হিমশিম খাচ্ছে, লন্ডনের ব্যবসা বাণিজ্যের দুরবস্থা। তাই আমি মনে করি যেটা লগি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আকুল আবেদন জানাবো যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা 2 হাত তুলে দোয়া করি, ওনাকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। ওনাকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আল্লাহ যেন রব্বুল আলামিন দান করেন, সেটা আমরা প্রত্যাশা করি এবং এই আশা ব্যক্ত করে, এবং বিশেষ করে
আপনারা যে টেলিভিশনের মাধ্যমে সুলতান ভাই আমাকে যে সুযোগ করে দিয়েছেন তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ, সম্মানিত শ্রোতাবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি এবং করোনা ভাইরাসে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতেছি এবং তাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি ওনাদেরকে যেন আল্লাহ জান্নাতের পাশে করেন এবং যারা আক্রান্ত হয়েছেন তারা অতি দ্রুত যাতে ধন্যবাদ। অসুস্থ ধন্যবাদ। কামনা করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি আমাদের সাথে থাকেন। আমাদের প্রোগ্রাম একবারে শেষ পর্যায়ে আমরা শুধু সুলতান ভাইয়ের কাছে একবার যাব। সুলতান ভাই, আমি আপনার কাছে যাওয়ার আগে আমাদের এখানে একজন দর্শক ইশতিয়াক চৌধুরী উনি একটি প্রশ্ন করেছেন আপনাকে। আমাদের অনেক কোশ্চেন আছে কিন্তু সবকিছু করা সম্ভব নয়। আমি আন্তরিক দুঃখিত, অনেক প্রশ্ন কিন্তু আপনার কাছে চলে আসতেছে। প্রশ্নটা হচ্ছে যে উনি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে জনগণের অনাস্থার কথা জানিয়েছেন এবং সেক্ষেত্রে জনগণ যেটা চাচ্ছে যে বাংলাদেশের বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন এবং স্বাস্থ্য সচিব ওনাদের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ বা ওনাদের কার্যক্রম নিয়ে ওনাদের অনেক বিতর্কিত ইস্যু আছে এবং আপনি জানেন যে পর্দা কেলেঙ্কারি এরপরে যে একটু আগে আমরা বলছিলাম যেটা শাহেদের কেলেঙ্কারি, এগুলো কিন্তু স্বাস্থ্য এবং স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু সত্যি কথা হচ্ছে যেটা আমারও প্রশ্ন সুলতান ভাই, কারণ আপনি জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয় বাজন, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন অনেক সেক্টরে, সেই জন্য হয়তো আপনার কাছে প্রশ্নগুলো আসতেছে এবং আমরা আশা রাখবো। আমারও প্রশ্ন যে স্বাস্থ্য খাতে মাননীয় যে স্বাস্থ্যমন্ত্রী আছেন উনি নিজেকে সফল কিভাবে দাবি করেন? এই স্বাস্থ্য খাতকে বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রী কাজ করতেছেন, উনার সেক্টর থেকে উনি কিছু করতে পারতেছেন না, সেক্ষেত্রে উনার আমার মনে হয় যে পদত্যাগ করা প্রয়োজন বা দল থেকে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে না? যদি না নেওয়া হয় আপনারা যোগাযোগ করেন কিভাবে স্বাস্থ্য ক্ষেত্রকে এগিয়ে নেওয়া যায়। জনাব সুলতান শরীফ, প্রশ্ন হচ্ছে যে আপনাদের পরিকল্পনা কি? আপনারা যারা প্রশ্ন করেন তারা বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদের জন্য প্রথম ভিলেজ হেলথ কমপ্লেক্স আমরা 96 সালে এসে আরম্ভ করেছিলাম। সেই স্ট্রাকচারে আমরা এনাফ ডাক্তার দেশে নাই, দেশের আর্থিক অবস্থাও তা ছিল না এবং ব্যবস্থাও ছিল না। এবং তারপরে যখন বিএনপি গভর্নমেন্ট আসছে তখন সেগুলো বন্ধ করে রেখেছে। তারপরে এইবার এসে আমরা আস্তে আস্তে সেই প্রত্যেকটি ডাক্তারখানাকে ইভেন ইউনিয়ন হেলথ কমপ্লেক্সগুলোকেও আমরা দাঁড় করিয়েছি। বিভিন্ন মেডিকেল কলেজ করে ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিয়া তাদেরকে ডাক্তার, নার্স, হেলথ ওয়ার্কার করে আস্তে আস্তে আমরা এই সংখ্যাটা বাড়িয়েছি। এবং যে মিনিস্ট্রি, যে ছোট মিনিস্ট্রিটি এই হেলথ দেখাশোনা অরিজিনালি করতো, সেই হেলথ মিনিস্ট্রিকেও অনেক বড় করেছি। এটা শুধু হেলথ না, এগ্রিকালচার বলেন বা জনস্বাস্থ্য, শিক্ষা বলেন, সমাজ কল্যাণ বলেন, সমস্ত জায়গায় একটা ব্যাপক। আমরা 71 সালে আমরা একটা থানা পর্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন পেয়েছিলাম, যদিও আমরা একটা প্রভিন্স ছিলাম, কিন্তু আমাদের ওখানে হেডকোয়ার্টার যেটা ছিল সেক্রেটারিয়েট বিল্ডিং, আপনাদের মনে থাকার কথা না, কিন্তু আমি যেহেতু বহুত পুরানা লোক সেই জন্য এটা ছোট্ট একটা বিল্ডিং ছিল আমাদের সেক্রেটারিয়েট বিল্ডিং, সেখানে 103 লোক ম্যাক্সিমাম বসতে পারত। সেইখানে আমরা একটা 17.5 কোটি লোকের একটা দেশ চালাচ্ছি এবং ছেলে মেয়েদেরকে এডুকেটও করছি। তারপরও আমাদের ছেলেমেয়েরা ডাক্তারি পাশ করে প্রচুর হাজারে ছেলেমেয়েরা বিভিন্ন দেশে চলে গেছে। সুতরাং আমাদের সেই সক্ষমতা অনেক কম, অনেক দিন ধরেই আছে। আমরা কভার করার চেষ্টা করেছি। এখানে আপনি যাদের কথা বলছেন এই ব্যুরোক্রেসি আমাদের সময়ের ব্যুরোক্রেসি না, এটা ব্রিটিশ আমলের ব্যুরোক্রেসিকে ভেঙে এই 10 বছরের আগে 29 বছর এই দেশে স্বৈর শাসন চলেছে। সেখানে রিক্রুটমেন্ট হয় নাই, সেখানে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তার ফলে বিভিন্ন জায়গায় নানা রকমের অনিয়ম এবং চেক অ্যান্ড ব্যালেন্সগুলো নাই।
এইটা আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগুলোকে বন্ধ করার চেষ্টা হচ্ছে। যেগুলো ধরা পড়ছে প্রত্যেককে শাস্তি পাচ্ছে, এবং যেগুলো ধরা আজকে হয়তো মনে করছে ধরা পড়বে না, কিন্তু আগামীকালকে তারা ধরা পড়বে। এই প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু আসতে হবে। এবং সব দেশেই যে ধরনের মানুষ, সেই ধরনের মানুষকে মানুষকে শিক্ষিত, প্রপারলি শিক্ষিত করতে হবে, মানুষকে আত্মসচেতন করতে হবে, অন্যের প্রতি সম্মানবোধ, নিজের প্রতি সম্মানবোধ, সমাজের প্রতি সম্মানবোধ এবং জাতীয়তার যে গৌরব, সেই গৌরবকে ধরে রাখার জন্য কাজ করতে হবে। এবং যারা খারাপ লোক তাদেরকে ঘৃণা করতে শিখতে হবে, যেটা ইভেন ব্রিটিশ আমলে ছিল। এই আমলে সেইটা যেন একটু কম হচ্ছে। এখান থেকে সমাজ সচেতনতা লাগবে। যদি জননেত্রীকে দিয়া এই দেশের মানুষের আরো কল্যাণ করতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু জননেত্রী শেখ হাসিনার পাশে এবং এদের বিরুদ্ধে আরো বেশি সোচ্চার হইতে হবে, তার পক্ষে সজাগ হইতে হবে, তার পক্ষে যেতে হবে এবং এদের বিরুদ্ধে সোচ্চার হইয়া এদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে, এবং এছাড়া অন্য কোনো পথ নাই। ধন্যবাদ। আপনাদের এই আলোচনা আমাকে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা এটা ব্যবস্থা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। একটা কথা আপনাদেরকে বলি, যে প্রতিটি সংগ্রামে এবং প্রতিটি বিপদে বাঙালি কিন্তু একতাবদ্ধই রয়েছে। তার অর্থ না যে রাজাকার হয় নাই, আলবদর হয় নাই, তারা সেখানে আছে, কিন্তু ভালো মানুষগুলো সবসময় জিততে আছে। এই করোনা কালেও সেই ভালো মানুষগুলো সব একত্র হইয়া, তারা প্রশাসনে আছে, তারা সমাজকর্মী হিসাবে আছে, তারা রাজনীতিবিদ হিসাবে আছে, তারা ইঞ্জিনিয়ার, তারা ডাক্তার, তারা সমাজের প্রত্যেকটি ইউনিভার্সিটি শিক্ষক, কলেজ শিক্ষক, এরা সবাই মিলে কিন্তু এই দেশটাকে এই করোনার থেকে বের করে নিয়ে আসতেছে। সুতরাং তাদেরকে ধন্যবাদ দেন, তাদেরকে শ্রদ্ধা জানান। তারা জীবন দিচ্ছে, তারা স্যাক্রিফাইস করছে, তারা পরিশ্রম করছে, তাদেরকে স্মরণ করেন এবং জননেত্রী শেখ হাসিনার পাশে, মানে বাংলাদেশের মানুষের পাশে যে তারা দাঁড়াইতে আছে, সেই জন্য তাদের প্রতি আসেন কৃতজ্ঞতা জানাই। যারা চলে গেছে তারা খানিকটা কখনো কখনো অব্যবস্থার জন্য গেছে, স্থানীয়ভাবে বা সার্বিকভাবে, সেই জন্য এদেশেও তা হয়েছে। সেজন্য আমরা কষ্ট পাচ্ছি এবং আমাদের হৃদয় ক্ষরণ হচ্ছে, এবং যাদের পরিবার পরিজন এর মধ্যে কেউ চলে গেছে তাদের প্রতি সমবেদনা শুধু না, তাদের আত্মার আত্মীয় আমরা তাদের সাথে আছি। আল্লাহ রব্বুল আলামিন কেউ কি নিয়ে গেলে আমরা শেষ পর্যন্ত ঠেকাইতে পারি না, তো সেইভাবে নিতে হবে। এরকম এটা বলে আপনাদের সকলে আলোচনায় অংশগ্রহণ করার জন্য, শোনার জন্য এবং অ্যারেঞ্জমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। জননেত্রী শেখ হাসিনাকে আর একবার ধন্যবাদ। তিনি মাথা উঁচু করে দেশের সম্মান যেভাবে বাঁচাচ্ছেন তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করে, জাতীয় নেতাদের, মুক্তিযোদ্ধাদের এবং সমস্ত কল্যাণকামী মানুষকে শ্রদ্ধা করে স্মরণ করে আমার আলোচনা এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সুলতান ভাই। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব সুলতান মোহাম্মদ শরীফকে এবং জনাব শফিকুর রহমান চৌধুরীকে আপনাদের মূল্যবান সময় আমাদের আজকের অনুষ্ঠানে দেওয়ার জন্য। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি শফিক ভাই আপনি বেঁচে থাকবেন জনগণের মাঝে, কারণ আপনি যখন এই আজকের অনুষ্ঠানে আমরা সফল মনে করি, কারণ আমরা দুইজন অনেস্ট মানুষকে নিয়ে আসতে পেরেছি। সুলতান মোহাম্মদ শরীফ এদেশের কমিউনিটির মুরব্বী এবং আওয়ামী লীগের মুরব্বী, এবং জনাব শফিকুর রহমান চৌধুরী এদেশে ছিলেন এবং বাংলাদেশে এবং 24/7 পলিটিশিয়ান হিসেবে সবাই জানে। সেক্ষেত্রে আপনার অবস্থান থেকে আপনারা কাজ করে যাচ্ছেন এবং আজকে আমাদের অনুষ্ঠানে এসে কিছু সময় দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমরা আশা রাখবো বর্তমান সরকার অনেক উন্নয়ন কাজ করছে এবং এই উন্নয়নের সকলকে সহযোগিতা করা, পাশাপাশি স্বাস্থ্য খাতের যে অনিয়ম আছে এগুলোতে আমাদের সকলের মনোযোগ দেওয়া, শুধু সরকারের উপর ব্লেম দিলে হবে না, পাশাপাশি সচেতন নাগরিকরা এর জন্য কাজ করতে হবে। সেক্ষেত্রে হয়তো স্বাস্থ্য খাতের দুর্নীতিটা কিছুটা হলে রেহাই পাবে এবং আমরা মনে করি মানুষের জীবনের আল্লাহ পরে নবী পরে সবাই কিন্তু আমরা এই ডাক্তারকে বিশ্বাস করি। সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যত উন্নত হবে ততই আমাদের জন্য ভালো। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত হোক এবং সবাই সহযোগিতা করেন সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে
এবং পরিশেষে আবারও আমাদের অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।